গল্পের শুরুতেই মোমো নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি বাসে ছিল আর সে ভাবছিল আমার পরিবার আমাকে এমন একজনের সাথে বিয়ে দিচ্ছে যাকে কিনা আমি চিনিই না, আবার তাকে আমি কখনো দেখিও নি। এসবের মধ্যেই বাসে থাকা একটি ছেলের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তো মোমো এখানে তাকে সাহায্য করে প্রাথমিক চিকিৎসা দিয়ে। এতে ছেলেটি আবারও সুস্থ হয়ে যায় আর তার যান বাঁচানোর জন্য সে মোমোকে কিছু টাকা দেয়, কিন্তু মোমো সেই টাকাটি নেয় না। সে ছেলেটিকে নিজের খেয়াল রাখতে বলে আর সে বাস থেকে নেমে যায়, কেননা তার যাওয়ার সময় এসে গিয়েছিল। কিন্তু সে ভুলবশত তার সিটে তার আইডি কার্ডটি রেখে আসে। যেই আইডি কার্ডটি ওই ছেলেটি পেয়ে যায়, আমরা জানতে পারি ওই ছেলেটির নাম জিং। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিন আসলে কোনো সাধারণ ছেলে না, সে লিচু কোম্পানির প্রেসিডেন্ট। কিন্তু সে পৃথিবীতে তার পরিচয়টি গোপনে রেখেছিল, কেননা তার প্রতিশোধ নেওয়া দরকার ছিল আর সে ইয়ান পরিবারের প্রতিশোধ নিতে চায়। আর এইদিকে মোমো তো তার বাড়িতে মা বাবার কাছে চলে এসেছিল, যেখানে তার বাবা তাকে বলে, তোমার আগের মা বাবা কি তোমাকে শিখিয়েছিল না কিভাবে চলতে ফিরতে হয়? এই শহরে এসেছো আর এখনো তুমি গ্রামের গিয়েও রয়ে গেছো। তার মা বাবা তাকে আরও বলে, তোমার পোশাক আশাক তুমি চেঞ্জ করো। আরও তাকে নানান কথা বলে অপমান করতে থাকে। তখনই তাদের আরেকটি মেয়ে ইয়ান আসে আর তার মা বাবাকে বলে, তোমরা এবার থামো, তোমরা আমার বোনের সাথে এইরকমটা করতে পারো না। এখানে আমরা জানতে পারি মোমো আসলে ছোটবেলা থেকেই তার সৎ মা বাবার সাথে গ্রামে থাকতো, যারা কিনা মোমোকে পাল্টে নিয়েছিল। এখন সে শহরে চলে এসেছে তার নিজের বাবার কাছে, আর তার সাথে তার রয়েছে তার সৎ মা আর তার বোন। ইয়ানও মোমোর সৎ বোন। এখানে মোমো পোশাক চেঞ্জ করে আসে, যেখানে তার মা আর বোন আলাপ করছিল। ইয়ান তার মাকে বলছিল, মা আমি কিছুতেই ওই প্লে বয়কে বিয়ে করতে পারবো না। তার মা তাকে বলে, তুমি কেন বিয়ে করবে? বিয়ে তো হবে মোমোর সাথে, আর মোমোকে তো সেই জন্যই এখানে আনা হয়েছে। এখানে মোমো সব কিছু শুনে যায় আর তার মাকে বলে, মা আমি তো আপনার মেয়ের মতোই, তাহলে কেন আপনি আমার সাথে এমনটা করছেন? মোমো আরও বলে, আমি কেন ইয়ানের জায়গায় বিয়ে করব? তো তার মা তাকে বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে, আর তোমার সৎ মা বাবাকে আমরা 5 লক্ষ টাকা দিয়েছি তোমাকে এখানে পাঠানোর জন্য। মা তাকে আরও বলে, তুমি যদি বিয়েটা না করতে চাও তাহলে আমার 5 লক্ষ টাকা আমাকে ফিরিয়ে দাও। মোমো এখানে বলে, আমি তো আপনার থেকে কোনো টাকা নেইনি, তাহলে আমি কিভাবে ফিরিয়ে দিব? এইখানে তারা আরও শয়তানি করে মোমোর ভাইকে তুলে এনেছিল, যেন মোমো বিয়েটা করে নেয়। মোমো এখানে তার ভাইকে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরই সাথে সে দেখতে পারে তার মা বাবাও এখানে চলে এসেছে। তো মোমো তার মার কাছে গিয়ে বলে, মা আপনি আমার আর আমার ভাইয়ের সাথে এরকমটা কিভাবে করতে পারলেন? তো তার মা তাকে বলে, তুমি তো আমাদের নিজের মেয়ে না, তারপরও যে তোমাকে আমরা 20 বছর ধরে লালন পালন করেছি, এইটাই তো অনেক। তার মা আরও বলে, এই জন্য তুমি বিয়েটা করে নাও। তার বাবা তাকে বলে, তোমার ভাগ্য তো অনেক ভালো যে তোমার ইয়ান পরিবারের সাথে বিয়েটা হয়ে যাচ্ছে, যারা কিনা অনেক বেশি ক্ষমতাশীল। মোমো বলে, যদি সত্যিই ছেলেটা অনেক ভালো তাহলে কেন ইয়ান তার সাথে বিয়েটা করে নিচ্ছে না? এখানে তার মা বলে, ইয়ান তো ছোট থেকেই রাজকুমারীর মতো বড় হয়েছে, সে একটা প্লে বয়ের সাথে বিয়ে করে কেন নিজের জীবনটাকে নষ্ট করবে? এখানে মোমো বুঝে যায় যে তার সৎ মা বাবা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। মোমো বলে, আমি বিয়েটা করে নিব, তবে আমার একটা শর্ত আছে, আপনাদের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমি যদি মারা যাই তাহলেও যেন আপনারা আমাকে দেখতে না আসেন। এরপরে সে তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজ থেকে আমাদের কেউ নেই। এদিকে আমরা দেখতে পাই ইয়ান তার ফ্রেন্ডসদের সাথে পার্টি করছিল, যেখানে তার সকল ফ্রেন্ডসরা তার সৌন্দর্য নিয়ে অনেক প্রশংসা করছিল। এরই মধ্যে একজন বলে ওঠে, লিচু ফ্যামিলির কোম্পানির প্রসেসরকে আজ পর্যন্ত কেউ দেখেনি। খুব তাড়াতাড়ি তিনি একটা পার্টির আয়োজন করবেন, যেখানে সে নিজেকে তুলে ধরবেন।
তার ফ্রেন্ডসরা আরও বলে যদি সে একবার ইয়ানকে দেখে যায় তাহলে তো তার প্রেমে হাবুডুবু খাবে। তখনই সেখানে মোমো চলে আসে আর ইয়ান সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা তার বোন আর এই গ্রাম থেকে এসেছে, যার কারণে সে কোনোদিন পার্টি করেনি। তো তার ফ্রেন্ডসরা তাকে বলে তোমার বোন তো অনেক বেশি গে আর তোমার মতো মোটেও সুন্দরী নয়, পাগল পাগল লাগছে। তখনই সেখানে জিন চলে আসে। আমরা তাকে দেখে বুঝতে পারি সে এই ছেলেটি যে কিনা বাসে ছিল, যাকে কিনা ইয়ান মোটেও পছন্দ করে না। পাবলিক প্লেসে সবাই তাকে প্লে বয় আর বেকারি ভাবে, আর যার কারণেই সে তার বিয়ে ঠিক করেছে মোমোর সাথে। এখানে ইয়ানের ফ্রেন্ডসরা বলে আমাদের মধ্যে তুমি এই পাগল মোমোকে না ডাকলেও পারতে। আর এখানে জিন তো মোমোকে অনেক ভালোভাবেই দেখছিল। এখানে মোমো চিনে ফেলে। ইয়ানের ফ্রেন্ডসরা তো বলছিল ইয়ান তুমি ঠিক কাজই করছো, তুমি এই জিনকে বিয়ে করো না। অন্যদিকে দেখো লিচু কোম্পানির প্রেসিডেন্ট, যে কিনা খুব অল্প সময়ে কত বড় লোকস হয়ে গেছে, তুমি তাকে বিয়ে করলে তোমার সুন্দর জীবন কাটাতে পারবে। এরা তো জানি না। প্রেসিডেন্টের সামনেই তারা এই কথাগুলো বলছে। ইয়ান এখানে জিনকে বলে দেয় যে আজ থেকে কিন্তু আমি তোমার বউ নই, মোমোর সাথেই তোমার বিয়ে হবে। এখানে জিঙ্গও মেনে নেয়। সে মোমোর কাছে আসে। মোমো বলে আমার এই বিয়েতে কোনো ইচ্ছাই ছিল না, তবে আমার কাছে দ্বিতীয় কোনো অপশনও নেই। এরপরে মোমো তাকে সাইডে নিয়ে আসে। সাইডে এনে মোমো তাকে বলে আমি শুধু বাই ফ্যামিলি থেকে মুক্তি পেতে চাই, আপনি আমাকে বিয়ে করেন আর আমি যেন বাই ফ্যামিলি থেকে মুক্তি পেয়ে যাই। তারপরে আমি আপনাকে আমার সাথে থাকার জন্য কোনো ফোর্স করব না, আপনার ইচ্ছা থাকলে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন। এখানে জিও সব কিছু মেনে নেয়। আমরা নেক্সট সিনে দেখতে পাই ইয়ান মোমোর কাছে তার পুরনো বেশ কিছু কাপড় নিয়ে গেছে আর সে মোমোকে বলে এসব কাপড় পুরনো হয়ে গেছে, আমি এখন এগুলো ব্যবহার করি না, তাই তোমাকে দিলাম। ছেলে আর কাপড় দুটোই এক হয়ে গেল, সব কিছুই তুমি আমার ব্যবহার করাই পাবে। মোমো এখানে তাকে আরও বলে জিন তার বাবার অবৈধ সন্তান আর তুমি এইটাই ডিজার্ভ করো। মোমো বলে আমি কি ডিজার্ভ করি না করি সেইটা আমার ব্যাপার, সেটা তোমার না জানলেও হবে। এটা শুনে তো ইয়ান অনেক বেশি রেগে যায় আর তাকে থাপ্পড় মারতে আসে, কিন্তু মোমো তার হাতটি ধরে নেয়। এটা দেখে ইয়ান নিজে থেকেই ইচ্ছা করেই পড়ে যায় আর এটা তার মা দেখে ফেলে আর মোমোকে একটা থাপ্পড় মারে। এখানে ইয়ানও তার মাকে দেখিয়ে দেখিয়ে নাটক করছিল, যেটা দেখে তার মা আরও বেশি রেগে যায়। ইয়ানের মা এরপরে মোমোর ভাইকে হোস্টেল থেকে বের করে দেয়, যেটা শুনে মোমো তাড়াতাড়ি করে সেখানে যায় আর লোকটিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু লোকটি যখন রাজি হয় না, মোমো বলে অসময়ে আপনি বের করে দিয়েছেন, তাহলে আপনার আরও 3 গুণ টাকা ফেরত দিতে হবে। তো সেই লোকটি মোমোর ওপর টাকা ছুঁড়ে মারে আর বলে তোমাদের মতো লোকদের চেনা আছে, তোমরা হচ্ছ টাকার পাগল। ইয়ান ঠিকই বলেছিল। এই সব কিছু জিং তার কার বসে থেকে দেখছিল। এখানে সিকিউরিটি তাকে বলে বাই ফ্যামিলির ক্ষমতা বেড়ে গেছে, তারা বেশি বার বাড়ছে। তো জিং এখানে বলে তাদেরকে নাচতে দাও, সময় হলে তাদেরকে আমি ঠিকই দেখে নিব, তাদের মতো লোকদের নিচে ফেলে দিতে আমার সময় বেশি লাগবে না। জিং আরও বলে মোমোদের জন্য একটি নিরাপদ বাড়ির ব্যবস্থা করো, যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। জিংদের জন্যই মূলত মোমোরা খুব তাড়াতাড়ি বাড়িটি পেয়ে গিয়েছিল। যেখানে মোমোর ভাই তাকে বলে আমি শুনলাম যে তুমি নাকি এই শহরের সব থেকে খারাপ আর বেকার ছেলের সাথে বিয়েটা করে নিচ্ছ, এটা কি সত্যি? মোমো এখানে তার ভাইকে বুঝিয়ে বলে তুমি অন্যদের কথা কেন বিশ্বাস করছো, জিন তো আমাদের কোনো ক্ষতি করেনি, তাই জিনকে খারাপ বলা ঠিক না। এছাড়াও সে তো আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। এগুলো তো লুকিয়ে লুকিয়ে জিন শুনছিল। মোমো আরও বলে যেই সব লোকগুলো নিজেদেরকে ভালো প্রমাণ করতে চায় দিন শেষে কিন্তু তারাই খারাপ। মোমো এখানে বলে জিনকে বিয়ে করার ফলে আমরা বাই ফ্যামিলি থেকে মুক্তি পেয়ে যাব, তারপরে তুমি আর আমি অনেক ভালো জীবন কাটাবো। নেক্সট সিনে আমরা দেখতে পাই তারা বিয়ে করে নিয়েছে, যেখানে জিন তাকে একটি বাড়িও দিয়েছিল। এরপর থেকে তারা মূলত সেখানেই থাকবে। জিন আরও তাকে বলছিল আমার একটা পার্টি আছে যেখান থেকে আমি ফ্রি হব, তারপরে আমরা একসাথে ডিনার করব। মোমো তো এত বেশি খুশি হয়েছিল যে তাকে জড়িয়ে ধরে।
এদিকে আমরা ইয়ান তার বাবার কাছে ছিল, যে কিনা তার বাবাকে বলছিল, বাবা আমি তো সেখানে যাওয়ার কোনো ইনভিটেশন কার্ডই পাইনি, এখন আমি কি করব। এতে তার বাবাও বেশ চিন্তায় ছিল, কেননা ইয়ান যদি সেখানে যেতে পারতো তাহলে তাদের বিজনেসও কিছুটা এগিয়ে যেত। তখনই সেখানে ইয়ানের মা আসে আর তার কাছে ছিল 2টা কার্ড, যেটা দেখে ইয়ান তো খুশি ছিল, কিন্তু তার বাবা অনেক বেশি রেগেছিল, কেননা সে কারোর সাথে রাত কাটিয়ে 2টি ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছিল। আর এটা তার বাবা তার মায়ের গলায় থাকা দাগ দেখেই বুঝে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ান আর তার মা পার্টিতে এসেছিল, যেখানে সবাই বলাবলি করছিল লিজ কোম্পানির প্রেসিডেন্টকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আজকে আমরা তাকে দেখতে পাবো। উনি সেখানে জিন চলে আসে, আর যাকে দেখে ইয়ান অনেক বেশি রেগে যায় আর বলে, এর মতো লোক কিভাবে এখানে চলে আসে। তো সে জিনকে বলে, তুমি কি তোমার চেহারা কখনো আয়নায় দেখেছো, তুমি এখানে কিভাবে এলে। তো জিন বলে, আমি এখানে আসার ইনভাইটেশন কার্ড পেয়েছি বলে আমি এখানে এসেছি। তো ইয়ান বলে, লিজ কোম্পানির বস কিভাবে এদের মতো লো কোয়ালিটির লোকদেরকে ইনভাইট করে ভেবেই পাচ্ছি না। ইয়ান বলে, মনে হচ্ছে গার্ডকে ডেকে তোমাকে এখান থেকে বের করে দেওয়া লাগবে। এটা শুনে জিং তো অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই মোমোর কল আসে, যে কিনা জিংকে কল করে বলছিল যে আজকে তো তোমার সাথে আমার ডিনার করার কথা, তাহলে তুমি কোথায়। জিং বলে, আমি আসছি। জিং যাওয়ার সময় একজন লোককে ইশারা দিয়ে বলে দেয়। তো সেই লোকটি সবাইকে বলে, আজকে আমাদের প্রেসিডেন্ট একটা কাজে ব্যস্ত আছে, আজকেও তিনি আসতে পারবেন না। যেখানে জিং তার সব জিনিসপত্র নিয়ে মোমোর কাছে এসেছিল আর তাকে বলছিল, জিস ফ্যামিলি আমাকে ছেড়ে দিয়েছে, এখন আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, এখন আমি কি করব। মোমো বলে, তুমি কোনো চিন্তা করো না, আমাদের বিয়েটা হয়ে যাক, তারপরে বিয়ের সার্টিফিকেট হবে, তারপরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো। মোমো তাকে বলে, তারপর আমরা একে অপরের খেয়াল রাখতে পারবো। এখানে জিং তো তাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ধরে আর বলে, তুমি ছাড়া আমার কেউ নেই। জিং এখানে মোমোকে বলে, তুমি কি আমার খরচা চালাতে পারবে। তো সেখানে মোমোর ভাই আসে আর বলে, আমার বোন তো গ্র্যাজুয়েট। মোমো বলে, হ্যাঁ আমি কাল থেকে একটা জব খুঁজবো, তারপরে আমরা অনেক ভালো থাকবো। এটা শুনে তো জিংও অনেক বেশি খুশি হয়ে যায় যে তার বউ একজন গ্র্যাজুয়েট। এই সাথে জিং বুঝে যায় যে মোমোর মধ্যে কোনো লোভ নেই। পরের দিন মোমো যায় জব খুঁজতে, যেখানে তার কোনো জবই মেলে না, কেননা তার কাছে ডিগ্রির কোনো সার্টিফিকেট ছিল না। এতে তো মোমোর মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে যখন বাইরে আসছিল তখনই সেখানে লিচু ফ্যামিলির কোম্পানির সিকিউরিটি চলে আসে আর তাকে জব করার অফার দেয়। এটা শুনে তো মোমো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো জানতোই না যে সে তার নিজের হাজবেন্ডের কোম্পানিতেই জব করতে চলেছে। এরপরে আমরা জিংকে আর তার সিকিউরিটিকে দেখতে পাই, যেখানে তার সিকিউরিটি তাকে বলছিল, বস আপনি যেভাবে আমাকে করতে বলেছেন আমি তেমনটাই করেছি, এরপরে আমার কাজ কি। জিং তাকে বলে, এখন তোমার একটাই কাজ, ইয়ান পরিবারকে শেষ করে দেওয়া। আমি চাই 1 মাসের মধ্যে ইয়ান ফ্যামিলি যেন ব্যাংক্রাফট হয়ে যায়। এদিকে মোমো বাড়িতে এসে জিংকে কল করে বলে, আমি একটি জব পেয়েছি এবং স্যালারিও অনেক ভালো, আজ থেকে আমরা অনেক ভালো থাকতে পারবো। এখানে জিং তার অফিসের এমপ্লয়ির সামনেই মোমোর সাথে অনেক ভালো ভালো কথা বলছিল আর কলেই তাকে কিস দিয়ে দেয়। এইসব দেখে সব এমপ্লয়ি তো ভাবছিল আজকে তাদের বসের হয়েছেটা কি। রাতে একসাথে ডিনার করার সময় জিং বলছিল, আমিও একটা ড্রাইভারের চাকরি পেয়ে গেছি। মোমো জিংকে বলে, আমি যেই কোম্পানিতে চাকরি পেয়েছি সেই কোম্পানির বস অনেক ভালো, তবে কেউ তাকে আজ পর্যন্ত দেখেনি। আর আমি এখন যে পর্যায়ে আছি তাতে আমি বসকে কোনোদিন দেখতে পাবো কি না ঠিক নেই। তো জিং তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি একদিন ঠিকই তোমার বসকে দেখতে পাবে। জিং তার ভাইকে স্কুলে ভর্তি করে দেওয়ার কথা বলছিল, তো মোমো তাকে বলে, আমাদের কাছে এত টাকা নেই। জিং তাকে বলে, আমার বস অনেক ভালো, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। জিং তাকে বলে, তোমার এত বড় উপকার করলাম, তুমি আমাকে কিভাবে ধন্যবাদ জানাবে। তো জিং তার কাছে আসে তাকে কিস করতে চায়, কিন্তু মোমো নিজেকে সরিয়ে নেয়। পরের দিন সকালবেলা মোমো যায় তার ভাইকে নিয়ে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। তো প্রিন্সিপাল তাকে বলে, তোমার ভাই অনেক ভালো বুদ্ধিমান, নিশ্চয়ই সে চান্স পেয়ে যাবে। এই সব কিছু ইয়ান লুকিয়ে লুকিয়ে দেখছিল আর সে মনে মনে ভাবছিল এটা কিভাবে সম্ভব।
মোমোর ভাই কিভাবে এরকম বড় একটা স্কুলে ভর্তি হয়ে যাবে। ওনার মিস্টার জিংকে কল করে বলে, বস আপনি যেরকমটা চেয়েছিলেন আমি সেরকমটাই করেছি, আর এর পরিবর্তে জিং তাদের স্কুলের ডোনেশন প্রোভাইড করে। এদিকে ইয়ান তো জিনের স্টেপ ব্রাদারের সাথে দেখা করতে এসেছিল, যাকে কিনা সে তার প্রেমের জালে ফাঁসিয়েছিল। ইয়ান তাকে বলে, আজকে আমি মোমোর ভাইকে দেখলাম সে ওই স্কুলে অ্যাডমিশন পেয়েছে। তো সে অবাক হয়ে বলে, এটা তো হওয়ার কথা না, ওদের মতো গরিবরা কিভাবে ওই রকম স্কুলে অ্যাডমিশন পায়। সে আরও বলে, আমি ওকে এখনই স্কুল থেকে বের করে দিচ্ছি। ইয়ান বলে, এটা সম্ভব নয়, কেননা আমি খোঁজ নিয়ে শুনেছি লিজ কোম্পানির ওনার নিজে সুপারিশ করেছে। এটা শুনে সে তো অবাক হয়ে যায়, অত বড় লোকের সাথে এদের কি সম্পর্ক। এর পরের সিনে আমরা মোমোকে দেখতে পাই, যে কিনা তার ভাইকে খুঁজছিল, কিন্তু কোথাও তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে তার ভাইকে খুঁজে পায় একটি রুমে বন্ধ অবস্থায়, আর তার ভাইয়ের হাতকেও বেঁধে দিয়েছিল। কয়েকটা বখাটে ছেলেরা মিলে তার ভাইয়ের সাথে এমনটা করেছে। স্কুলের প্রিন্সিপাল তাদের মা বাবাকে ডাকে। সেই ছেলের বাবা মা এসে তো উল্টো মোমোর ভাইকেই বলছিল, এদের মতো গরিবরা কিভাবে স্কুলে অ্যাডমিশন পায়, এদেরকে বের করে দেওয়া হোক। মোমো এখানে বলে, স্কুল তো স্কুল, স্কুল সবার জন্যই সমান, গরিব হোক বা বড় লোক, তাতে কি স্কুল কেবল পড়াশোনার জন্য। চ্যান তার বোনকে বলে, দিদি আমরা এতই গরিব যে কেউ আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না, সবাই আমাদের প্রতি কেমন যেন ব্যবহার করে। তখনই সেখানে জিন চলে আসে আর তাদেরকে বলে, আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন। সেই ছেলের মা বাবা বলে, তুমি যদি জিনকে এখনই এই স্কুল থেকে না বের করে নিয়ে যাও তাহলে পুরো শহরে তোমার বেঁচে থাকাটা আমরা হারাম করে দিব। আমি চাইলেই তোমাদের চাকরি থেকে বের করে দিতে পারি, আর তোমরা পরে কোনো চাকরিও পাবে না। জিং তো এখানে প্রচণ্ড রেগে যায় আর তাদেরকে বলে, আপনাদেরকে আমি 3 দিনের সময় দিচ্ছি, ক্ষমা চেয়ে নেবেন, আর যদি না করেন তাহলে বুঝতে পারবেন। জিং মোমোকে বাড়িতে যেতে বলে। মোমো এখানে বলে, আমার ভাই যে স্কুলেই পড়ুক তা তুমি লোকের সাথে এরকম করা বন্ধ করো। জিং বলে, এমন কিছুই হবে না, আর তারা তোমার কাছে 3 দিনের মধ্যে ক্ষমা চাইবে, আমি তোমাকে প্রমিস করছি। মোমো সেখান থেকে চলে যায়। তখনই সেই লোকের কাছে কল আসে, আর সেই কলে জানতে পারে তাদের কোম্পানিতে যতগুলো ওনাররা ডিল করেছিল সবগুলো ডিল ক্যান্সেল করা হয়েছে। এটা শুনে তাড়াতাড়ি করে তারা সেখান থেকে চলে যায়। জিং সেখানকার প্রিন্সিপালকেও বের করে দেয়। সেই প্যারেন্টসগুলো তো পুরোপুরিভাবে ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল। তখন তারা বুঝে যায় যে সেই দিন তারা কার সাথে খারাপ ব্যবহার করেছিল। তারপর তারা চলে আসে মোমোর কাছে, আর মোমোর কাছে এসে ক্ষমা চায়। মোমো এখানে তাদেরকে মাফ করে দেয়, আর মোমো ভাবে হয়তো জিংয়ের বস এই সব কিছু করছে। এরপরে আমরা দেখতে পাই জিং মোমোর জন্য একটি রিং এনেছে। তো মোমো দেখে বলে, তুমি এই রিংটি কোথায় পেলে, আর এইটা তো অনেক দামি রিং, আমাদের কাছে তো এত টাকা নেই। জিং তাকে বলে, ডার্লিং এটা তো নকল রিং। আচ্ছা আমি কি নকল রিং কেনারও যোগ্যতা রাখি না? এটা শুনে মোমো বলে, আমি এমনটা বলতে চাইনি। এরপরে মোমো খুশি খুশি রিংটাকে পরে নেয়। জিং মনে মনে বলে, মোমো তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কাছেও আমি আমার পরিচয়টা লুকিয়ে নিয়েছি। এদিকে তো ইয়ানের মা তাকে বলছিল, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা রোডে চলে যাচ্ছি। তার মা তাকে বলে, তুমি একমাত্র আমাদেরকে এখান থেকে বের করতে পারবে। ইয়ান বলে, আমি কি করব? তো তার মা তাকে বলে, অনেক বড় ইনভেস্টর কিয়ানের সাথে তোমার রাত কাটাতে হবে। ইয়ান এটা শুনে বলে, কিয়ান তো একটা বয়স্ক লোক, আর আপনি টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছেন। ইয়ানের মা তাকে বুঝিয়ে বলে, যদি তুমি না যাও তাহলে তুমি ইন্টারন্যাশনাল লিচু কোম্পানির ওনারের সাথে দেখাও করতে পারবে না, এমনকি তুমি তার সামনে দাঁড়াতেও পারবে না। এটা শুনে ইয়ান কিছুটা শান্ত হয়ে যায়, আর সে ভাবে বায়ো ফ্যামিলির মেয়ে তো মোমো, কেননা আমার জায়গায় যদি মোমো যায়। এজন্য ইয়ান ইউশিনের সাথে মিলে মোমোকে কল করে, যেখানে শাওমিন তাকে ভুলভাল বুঝিয়ে কিয়ানের হোটেলে আসতে বলে, যেখানে তাড়াতাড়ি করে মোমো চলে আসে। আসতে কিয়ান তাকে বলে, তুমি কি বাই ফ্যামিলির মেয়ে? মো বলে, হ্যাঁ। তো সে বলে, ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। এখানে মোমো তো কোনো কিছু বুঝতেই পারছিল না, আর সে কিয়ারকে বলে, আমি হয়তো ভুল রুমে চলে এসেছি।
কিয়ান এখানে মোমোকে বলে, তুমি হয়তো জানো না তোমার বাবা তোমাকে 2 মিলিয়নের জন্য আমার কাছে বিক্রি করে দিয়েছে। মোমো বলে, এমনটি হতেই পারে না। কিয়ান এখানে বলে, আজ থেকে তুমি আমার। এটা শুনে মোমো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে নিজেকে একটি রুমে লক করে নেয়। এরপরে সে জিং করে কল করে সব কিছু জানায়। কিন্তু ততক্ষণে কিয়ানের লোকেরা মোমোকে ধরে ফেলেছিল আর কিয়ান তার সাথে জোর করতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিং চলে আসে, যেখানে সে কিয়ানকে একটি কিক মারে। এরপরে সে কোলে করে মোমোকে নিয়ে যায়। ইউশান এখানে জিংকে বলে, চুপচাপ তাকে এখানে রেখে তুমি চলে যাও, নয়তো তোমার অবস্থা খারাপ হবে। এটা শুনে জিং তো অনেক বেশি রেগে যায় আর তাকে একটি জোরে লাথি মারে। যাওয়ার সময় জিং তাদেরকে বলে যায়, তোমরা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো, তোমরা এর ফল খুব দ্রুতই বুঝতে পারবে। বাড়িতে এসে মোমো জিংকে বলে, ইয়ান ফ্যামিলি আর বাই ফ্যামিলি দুইটাই আমাদের ওপর রেগে আছে, তারা হয়তো আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তো জিং এখানে বলে, এইসব নিয়ে তুমি চিন্তা করো না, এইসব আমি দেখে নিব। এখানে জিং মোমোকে বলে, আচ্ছা তুমি কি জানো আমার মা কিভাবে মারা গেছে? মোমো এখানে বলে, না তো। তো জিং তাকে সব কিছু খুলে বলে, আসলে আমার মাকে ইয়ান ফ্যামিলিরা মেরে ফেলেছে। আমার যখন জন্ম হয় তখনই তারা আমার মাকে হত্যা করে আর আমার সমাজের কাছে পরিচয় হয় আমি একটা নাজায়েজ বাচ্চা। এখানে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় আর জিং তার মায়ের সম্পর্কে বলছিল। অতীতে চুইয়াং আর আমার মা অনেক বেশি ভালো ফ্রেন্ড ছিল। চুইয়াং এর হবু হাজবেন্ড আমার মায়ের প্রতি দুর্বল ছিল। তার হাজবেন্ড আমার মাকে অনেক বেশি খারাপ নজরে দেখতো, কিন্তু আমার মা চুইয়াংকে কোনো কিছু বলেনি, কেননা সে তার বান্ধবীকে অনেক বেশি ভালোবাসতো। চুইয়াং আর সেই লোকটির বিয়ে হয়ে যায়, যেখানে বিয়ের কয়েক বছর পর তারা জানতে পারে তাদের আর কখনো বাচ্চা হবে না। তো তারা এখানে দুইজন বুদ্ধি করে আমার মায়ের বাচ্চা হবে, যেটা কিনা তারা নিজেদের বাচ্চা হিসেবে পরিচয় দিবে। চুইয়াং বুদ্ধি করে একদিন আমার মাকে কল করে তার বাড়িতে ডাকে, তারপরে তারা তাকে আটকে রাখে, যেখানে চুইয়াংয়ের হাজবেন্ড আমার মায়ের সাথে জোর জবরদস্তি করে, যেখানে তারা মিথ্যা অপবাদ দেয় যে আমার মা একজন খারাপ মহিলা ছিল, আর যেখানে আমাকেও বলা হয় যে আমি অবৈধ সন্তান। আমার মা 20 বছর ধরে এই কলঙ্ক নিয়ে বেঁচেছিল। মোমো এখানে বলে, ছোটবেলা তো তোমার অনেক বেশি কষ্টে কাটিয়েছে। এখানে জিং বলে, হ্যাঁ, আমার অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছে। অবশ্য এখন আমি সফলও, তবে আমি কি তাদের প্রতি আদৌ প্রতিশোধ নিতে পারবো? এটাই হয় আমার চিন্তা, কিন্তু আমি তাদেরকে প্রতিশোধ দিয়েই ছাড়বো। মো বলে, তাহলে কিভাবে আমরা তাদের প্রতি প্রতিশোধ দিব? তারা তো অনেক বড় লোক আর আমি মাত্র সাধারণ একটা কোম্পানির তে চাকরি করি আর আপনি সাধারণ একটা ড্রাইভার, তাহলে কিভাবে আমরা প্রতিশোধ নিব? জিং বলে, তুমি চিন্তা করো না, আমি আমার প্রতিশোধ অনেক মজার সাথেই নিব। এর পরের সিনে আমরা দেখতে পাই লিচু কোম্পানির ওনার 6টি আলাদা আলাদা দেশের বিখ্যাত লোকদের সাথে একটি ডিল করেছে, যেখানে নকল বিজনেসম্যানরাও ছিল, এরই সাথে ছিল জিনের বাবাও। সেখানে আমাদের মোমো উপস্থিত ছিল, কেননা সে অফিসে চাকরি করত। তখনই সেখানে চলে আসে জিন, আর যাকে দেখে জিনের বাবা তো অবাক হয়ে যায়। জিনের সৎ ভাই তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? জিন এখানে বলে, তোমার তো সাহস কম না, তুমি আমার কোম্পানিতে এসে আবার আমাকেই কথা শোনাচ্ছ। এখানে মোমো কোনো কিছুই বুঝে উঠতে পারে না, সেভাবে হঠাৎ করে জিন এইরকম উল্টোপাল্টা কথা কেন বলছে। মোমো জিনকে বলে, এইটা তোমার প্রতিশোধ নেওয়ার সঠিক সময় নয়, এখান থেকে চলো। তখনই সেখানে জিনের সিকিউরিটি আসে আর তার সামনে মাথা নত করে। এটা দেখে তো মোমো পুরো অবাক হয়ে যায়। এর সাথে জিন তার আসল পরিচয়ের কথা মোমোকে জানিয়ে দেয়। এইটা শুনে তো মোমো অনেক বেশি অবাক হয়ে যায়। আর এইদিকে জিংয়ের সৎ ভাই তো সেই সব লোকদেরকে বলছিল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরও বলে, ওর মতো লোক কীভাবে এখানকার প্রেসিডেন্ট হতে পারে। সিকিউরিটি তাকে বলে, আমার মনে হচ্ছে আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এখানে জিনের সৎ ভাই তো এখনও বিশ্বাস করতেই পারছিল না।
তো জিন তাকে একটি থাপ্পড় মারে, যেটা দেখে জিনের বাবা তার কাছে আসে তাকে মারার জন্য। ঠিক তখনই সেখানে সিকিউরিটি চলে আসে আর তাকে ধরে নেয় আর তাকে বলে, আপনার সাহস কিভাবে হলো আমাদের বসের গায়ে হাত তোলার কথা চিন্তা করার? আপনাদের ফ্যামিলিকে ব্যাংক্রাফট করার জন্য আমাদের 1 সেকেন্ডও সময় লাগবে না। এখানে জিনের বাবা বুঝে যায় জিন পুরোপুরিভাবে তাদেরকে ধ্বংস করে দিবে। তো সে জিনের কাছে বলে, আমার ইনভেস্ট করা জিনিসগুলো আমাকে ফিরিয়ে দাও, এতে আমি সবার সামনে তোমাকে আমার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিব। এটা শুনে জিন তো হাসতে থাকে। জিন বলে, আমি এত সহজে সব কিছু কীভাবে ঠিক করি? তো তার বাবা তাকে বলে, তুমি এত খারাপ কবে থেকে হয়ে গেলে? জিন বলে, আমার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, তা প্রয়োজন আছে আপনার পরিচয়ের। এখানে জিন তাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, তাদেরকে ব্যাংক্রাফটও করে দেয়। তাদের পরিস্থিতি এখন এতটা খারাপ ছিল যে তাদের মুখ দেখানোরও উপায় ছিল না। কিন্তু জিন এতেও থামে না, তার ওয়াইফের চাকরিও সে নিয়ে নেয়। এর সাথে জিনের বাবা জানতে পারে তার ওয়াইফের যে বাচ্চা আছে সেটা আসলে তার না, বরং অন্য কারো। এটা দেখার পরে সে এত বেশি রেগে যায় যে তার ওয়াইফকে সে খুন করে ফেলে আর তারপরে পুলিশরা তাকে জেলে নিয়ে যায়। আর এখানে জিনের নেওয়া প্রতিশোধটাও হয়ে গিয়েছিল। জিন অনেক বেশি ড্রিঙ্কস করেছিল। এরপরে সে মোমোকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আমি আমার মায়ের প্রতিশোধটা নিতে পারলাম। এরপরে সে মোমোকে কিস করে আর এই প্রথমবার তারা একসাথে রাত কাটায়। আর এইদিকে ইয়োশিন তার বাবাকে জেলে যেতে দেখে আর তার মায়ের এত খারাপ অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়েছিল। সে মন খারাপ করে বসেছিল আর তখনই সেখানে ইয়ান আসে। ইয়ান এসে বলে, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? তো সে বলে, তুমি কি জানো লিচু কোম্পানির প্রেসিডেন্টকে? ইয়ান বলে, কে? তো বলে, সে আসলে অন্য কেউই নয়, সে আসলে হলো জিং। ইউজিং বলে, সে আমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলেছে, এখন আমার কাছে কিছুই নেই, তুমি আমাকে ছেড়ে যেও না। ইয়ান বলে, দূরে থাকো আমার থেকে, আর তুমি কি আয়নায় কখনো নিজের চেহারা দেখেছো? ইয়ানকে বলে, তুমি এমনটা করতে পারলে? তো ইয়ান বলে, তোমার মতো ভিখারির সাথে আমি কিভাবে থাকবো? এই কথা শোনার পর তো সে একদমই ভেঙে পড়ে। তো এরপরে সে মিস্টার কিয়াংকে কল করে সব কিছু জানিয়ে দেন। তো মিস্টার কিয়াং চলে আসে ইয়ানদের বাড়িতে, যেখানে এসে সে তার বাবাকে ধরে বলে, আপনার সাহস কিভাবে হলো আমার সাথে ধোঁকাবাজি করার? ইয়ানের বাবা বলে, ইয়ান কি আপনাকে আনন্দ দিতে পারেনি? এখানে ইয়ানের বাবা তো জানেই না ইয়ান আসলে তার পরিবর্তে মোমোকে সেখানে পাঠিয়েছিল। কিয়ান বলে, আপনার এইসবের জন্য লিচু কোম্পানির প্রেসিডেন্ট আমাদের সাথে হওয়া সকল ডিল ক্যান্সেল করে দিয়েছে। তুমি সেই দিন তোমার মেয়ের পরিবর্তে অন্য কাউকে কেন পাঠিয়েছিলে? এইটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মিস্টার কিয়ান ইয়ানের বাবাকে অনেক মারে, এমনকি তার পাও ভেঙে দেয়। এরপরে সে ইয়ানের কাছে আসে আর তাকে বলে, তুমি তো সেই দিন আমাকে ধোঁকা দিয়েছিলে, তবে আজকে আর পারবে না। এই বলে তার লোকদেরকে বলে ইয়ানকে উঠিয়ে নিয়ে যেতে। এরপরে সে ইয়ানকে উঠিয়ে নিয়ে যায়। পরের দিন সকালে আমরা মোমোকে দেখতে পাই, যে কিনা তার অফিসে কাজ করছিল আর সেখানে চলে আসে জিনের ফ্রেন্ড, যে কিনা এতদিন বিদেশে ছিল আর তার নাম হলো লুয়ানি। জিং এখানে তাদের পরিচয় করিয়ে দেয় আর মোমোকে বলে আজ থেকে সে আমাদের কোম্পানিতেই কাজ করবে। এরপরে লুয়ানি সেখান থেকে চলে যায়। এরপরে জিন মোমোকে নিজের কাছে নেয়, যেখানে মোমো জিনকে বলে, এইটা অফিস, এখানে কি করছো? জিন বলে, হোক, আমি চাই সবাই জানুক তুমি শুধু আমার, শুধুই আমার। এখানে লুয়ানি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল আর সে মনে মনে বলে, তুমি আমার আসার অপেক্ষাটাও করতে পারলে না, এখন দেখো আমি কি করি। এরপরে লুয়ানি মোমোর কাছে গিয়ে বলে, আচ্ছা তোমরা কতদিন যাবৎ একসাথে আছো? মোমো এখানে বলে, সেইটা কেন আমি তোমাকে বলবো? লুয়ানি বলে, তুমি কি মনে করো জিন শুধু তোমার সাথে কেবল ঘনিষ্ঠ? এমনটা নয়, সে অনেক মেয়ের সাথেই ঘনিষ্ঠ হয়েছিল। যদিও এখন জিন তোমার সাথে থাকে, তবে এর আগে অনেক মেয়েকেই সে চায়। এছাড়াও সে অনেক মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে। মোমো বলে, তুমি এত সব কিছু কীভাবে জানো? এখানে সে আরও বলে, জিন যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে এতদিনও কেন তোমাদের এই সম্পর্কটাকে প্রকাশ করেনি?
এইটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এইটা শুনে তো মোমো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। মোমো এরপরে জিনের কাছে যায়, যেখানে সে কলে একটা ডিলের ব্যাপারে কথা বলছিল। তবে সে এমনভাবে কথা বলছিল যে মোমো এখানে মনে করে জিন হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। এইটা দেখে মোমো আর কিছু বলে না, সেখান থেকে চলে আসে। তখনই রুয়ানি ইচ্ছা করে পড়ে যায় আর দোষ হয় মোমোর। জিন তাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে আসে আর এরপরে সে তার প্রাথমিক চিকিৎসা করে আর তারপর মোমোর কাছে বলে, তুমি রুয়ানির কাছে গিয়ে ক্ষমা চাও। মোমো বলে, আমি যখন কিছু করিনি তাহলে আমি ক্ষমা কেন চাইবো। এইখানে লুয়ানিও ভালো সাজার নাটক করছিল। এখানে জিন তাকে মোমোর হয়ে ক্ষমা চায় আর এইটা দেখে তো মোমো অনেক বেশি শকড হয়ে যায়। এর সাথে মোমো অনেক বেশি কষ্ট পায় যে জিন তাকে বিশ্বাসই করে না। মোমো সেখান থেকে চলে আসে, তার পেছন পেছন জিনও চলে আসে। বাড়িতে এসে মোমো জিনকে বলে, আমার মনে হচ্ছে আমরা একসাথে থাকতে পারবো না, আমরা একে অপরের জন্য সঠিক নই। আমি বড় হয়েছি গ্রামে আর আমি অনেক গরিব, আপনি হলেন অনেক বড় লোক, আপনার সাথে আমার যায় না। এছাড়াও আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আপনি আমাকে বিশ্বাসও করেন না। জিন বলে, আমি তো সেই সময়টাকে শুধু হ্যান্ডেল করেছি। মোমো বলে, যাই হোক, আমি আপনার সাথে আর থাকতে পারবো না। জিন এটা শুনে শকড হয়ে যায় আর তাকে বলে, তুমি কি সত্যি সত্যি বলছো? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি? মোমো বলে, ঠিক আছে, তুমি আমাকে 500 মিলিয়ন দিতে পারো। এইটা শুনে জিন সাথে সাথে তাকে দিয়ে দেয়, কোনো কিছু না ভেবেই। মোমো বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে প্রশ্ন না করেই কেন দিলে? আমি তো শুধু এটা রেগে বলেছি। জিন মোমোকে জড়িয়ে ধরে বলে, তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও, তারপরে তুমি আমাকে ছেড়ে যাও না, কেননা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিন আরও বলে, এখন সময় হয়ে এসেছে আমাদের এই সম্পর্কটাকে প্রকাশ করার। এরপরের সিনে আমরা দেখতে পাই মোমো ডিনারের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছিল, তবে জিং আসছিল না। তো সে জিংকে কল করে, যেখানে জিং তাকে জানায়, আমি লুই সাংকে দেখতে এসেছি। যেখানে জিন রুয়ানিকে দেখার জন্য তার বাড়িতে আসে, যেখানে রুয়ানি ইচ্ছা করে নাইট ড্রেস পরে যাওয়ার নাটক করছিল, যার ফলে জিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও রুয়াংকে কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যেতে হয়। জিন যখন কার চালাতে ব্যস্ত ছিল তখন রুইসাং ইচ্ছা করে তার ইনারটি কারে রেখে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিন রুয়ানিকে হসপিটালে নিয়ে এসেছে, যেখানে রুয়ানি ইচ্ছা করেই জিনকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে রুয়ানির লোক তাদের একটি ছবি তোলে। পরের দিন সকালে এই নিউজটি একদম ছড়িয়ে পড়ে আর এটা দেখে তো জিন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এটা দেখে জিন প্রথমে যায় মোমোর কাছে, যেখানে সে মোমোকে বলে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কিন্তু মোমো তার কোনো কথাই শোনে না। সে জিনকে বলে, আমি যদি এইরকম ড্রেস পরে কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরতাম তাহলে কি তুমি আমাকে মেনে নিতে? তুমি আমাকে বিশ্বাস করতে? জিন বলে, আমি তোমাকে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিব, তুমি আমার সাথে চলো। মোমো যখনই কারে বসতে যায় তো তখন তার রুয়ানির ইনার পেয়ে যায়, যেটা কিনা রুয়ানি ইচ্ছাকৃতভাবেই কারে রেখেছিল। মোমো জিনকে বলে, মেয়েদের ব্যবহার করা জিনিস আপনার কারে কি করছে? জিন বলে, আমি এটা নিজেও জানি না। এসবে তো মোমো অনেক বেশি রেগে গিয়েছিল আর সে জিনকে বলে, তুমি যদি রুয়ানিকে বেছে নাও তাহলে নাও, আমার কোনো কিছুই যায় আসে না, তুমি তাকে বিয়ে করে নাও, কিন্তু আমাকে এইভাবে অপমান করা বন্ধ করো। তবুও দয়া করে আমার ফিলিংসের সাথে খেলা বন্ধ করে দাও। এইটা বলে মোমো সেখান থেকে চলে যায় আর সেখানে চলে আসে জিংয়ের অ্যাসিস্ট্যান্ট। সেখানে সে জিংকে এসে বলে, এইসব ইচ্ছাকৃত করে আপনার ফ্রেন্ড রুইসাং করেছে। এটা শুনে তো জিন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, তার ফ্রেন্ড কেন তার সাথে এইরকম করবে। কিন্তু রুইসাং চাচ্ছিল মোমোকে একবারে মেরে ফেলতে, তো সে সেখানে গুন্ডা পাঠায় যারা কিনা মোমোকে মারার চেষ্টা করছিল। ঠিক তখনই জিংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর গুন্ডাকে ধরে ফেলে, কিন্তু এইসবের কারণেই মোমো এতক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সেখানে জিংও পৌঁছে গিয়েছিল আর মোমোকে নিয়ে সে চলে আসে হসপিটালে। তখনই জিংকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় গুন্ডারা স্বীকার করে নিয়েছে এই সব করার জন্য তাদেরকে রুইসাং বলেছে। এইটা শুনে তো জিং অনেক বেশি রেগে যায় আর চলে আসে রুয়ানির কাছে, যেখানে আসতেই রুয়ানি বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপরে সে ইচ্ছাকৃতভাবেই
নিজের দিকে আকর্ষণ করছিল জিনকে, কিন্তু জিন তো অন্যদিকে নিজেকে ফিরিয়ে নেয়। আর জিন বলে, আমি কেবল তোমাকে ফ্রেন্ড মানি, এর থেকে আর বেশি কিছু না। জিং আরও বলে, তুমি তোমার নাটক বন্ধ করো। রোয়েং বলে, তুমি যদি হ্যাঁ না বলো তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দিব। এখানে জিন বলে, তুমি চাইলে মরতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি ম্যারিড আর আমি আমার ওয়াইফ মোমোকে অনেক বেশি ভালোবাসি, আর তাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো নারীকে কল্পনাও করতে পারি না। এটা শুনে তো রুইসাং আরও বেশি রেগে যায়, কিন্তু এতক্ষণে এই সব কিছু তো জিং রেকর্ড করে নিয়েছিল, আর সে তার সিকিউরিটিকে বলে, তুমি এইটা মিডিয়ায় ছড়িয়ে দাও। এর পরের সিনে আমরা দেখতে পাই মোমো আর জিং বিয়ে করে নিয়েছে, যেখানে জিং মোমোকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। যেখানে মোমো জিনের কানের কাছে বলে, আমি প্রেগনেন্ট, আর এইটা শোনার পরে তো জিং অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই সিনের মাধ্যমে আমাদের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।